এগুলো সব রেডি হয়ে গেছে, অস্ত্র পৌঁছে গেছে। এবং আপনি খুব অবাক হবেন না যদি না কোনোদিনও দেখেন যে ভারতের কমান্ডো গিয়ে ইউনুসকে তুলে নিয়ে চলে এসছে। খুব একটা অবাক হবেন না, পরিস্থিতি এই জায়গায় যেতে পারে। কারণ ভারত ডেসপারেট হয়ে গেছে। এই রোজগারের চিক 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 আর এই ভারত বিরোধিতা এ আর সহ্য করবে না। ভারত কি কোনো বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন কিনা আপনার কাছ থেকে একটু জানতে চাইব তরুণ দা। না, উদ্বিগ্নতা তো আছেই, উদ্বিগ্নতা আছে। তার জন্য ভারত সমস্ত প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছে। এবং 7 কর্মদিবস, আমি যেটা ভিডিও করেছিলাম, অজিত দোভাল 7 কর্মদিবস সময় দিয়েছে, তারপরে আর সময় দেবে না। পাকিস্তান হলে এইটা বলতো না, কিন্তু বাংলাদেশ যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ঐতিহাসিক একটা সম্পর্ক, স্বাধীনতার সম্পর্ক, আমাদের অনেক রক্ত ঝরেছে, শহীদ হয়েছেন অনেক সৈনিক, আমরা এখানে তাদেরকে ট্রেনিং দিয়েছি, আপনাদের কোটি কোটি লোককে আমরা আশ্রয় দিয়েছি। মানে সেই দেশটাকে আক্রমণ করার আগে ভারত 10 বার চিন্তা করছে। কিন্তু বিষ এখন মাথায় উঠে গেছে, এখন আর বিষ আর পায়নি। সাপে কেটেছে তো, বিষ আর পায়নি, বিষ মাথায় উঠে গেছে। তো এখন এই বিষ নামাতে গেলে এখন এই অ্যান্টিভেনাম যে দিতে হবে, সে অ্যান্টিভেনামটা প্রয়োগ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তা একটা যুদ্ধ যদি লাগে, বাস্তবিক ক্ষেত্রে কি হয়, সীমান্তবর্তী অঞ্চল যেগুলো থাকে সেইখানেই তো হতাহতের সংখ্যাটা বাড়ে। তো সেখানে ধরুন ওখান থেকে একটা গোলা মারলো, শত্রু ছোট হোক বড় হোক, শত্রুকে শত্রু হিসেবে দেখতে হবে। তারাও তো বুঝতে পারবে না, তারাও 2-4টা গোলা মারবে, তার স্প্রিন্টারে আমাদের কিন্তু জখম হবে সৈনিক। তাদের জন্য হাসপাতালগুলোকে সমস্ত খালি করা। এবার যে সৈন্য যেগুলো ব্যাকআপ আর্মি ম্যান যারা থাকবে, তাদের জন্য স্কুলগুলোকে খালি করা। আমাদের পরীক্ষা হয়ে গেছে, স্কুলগুলোকে সমস্ত খালি করে সেখানে সৈন্যদের রাখা, ব্যাকআপ আর্মি, এটা সৈন্যগুলোকে রাখা। আমার মনে হচ্ছে মানে বুটস অন গ্রাউন্ডস হবে। মানে কাজকর্ম দেখে যা মনে হচ্ছে, আজ আমি খবরের কাগজ দেখেই করেছি, আমাদের কাগজে কি বেরিয়েছে। আমি তো গত 6 মাস ধরে বলে যাচ্ছি কিছু হচ্ছে না, দেখে তো আমার গুজববাজ বলে দিল। এখন যখন সরকার থেকে বলছে, যখন আপনাদের কাগজেও বেরোচ্ছে, তখনই আমার 6 মাস আগের কথাটা এখন মিল পাওয়া যাচ্ছে। যে ওখানে একদম পুরো বর্ডার রোড অর্গানাইজেশন পুরো একেবারে রাস্তা একদম তৈরি করে দিয়েছে, যাতে ঝাঁটাপাট গাড়ি একদম অস্ত্রশস্ত্র সহ সৈন্য সহ এক সীমান্ত থেকে আরেক সীমান্ত দৌড়াতে পারে। মানে পুরো 7 সিস্টার কোচবিহার পর্যন্ত পুরোটা একদম ঘিরে রেখে দিয়েছে। আপনি যাবেন কোথায়? সরি, আমরা যাওয়ার পর থেকে। আর এই কারণেই সমস্ত স্কুল এবং হাসপাতালগুলোকে খালি করা হচ্ছে, খালি করে সব রেডি করা হচ্ছে। তারপর কিছু ধরুন খাবার দাবার, শুকনো খাবার দাবার, এগুলো তো প্রয়োজন হয়, সেগুলোকে স্টক করা হচ্ছে, গোলা বারুদ স্টক করা হচ্ছে, তার জন্য আলাদা জায়গা ঠিক করতে হচ্ছে। স্কুল প্রেমিসেস যেখানে মাঠগুলো রয়েছে, সেখানে আপনার এই বাংকার তৈরি করে, গোলা বারুদ যেখানে আজ থাকবে, সেখানে যদি একটা রকেট পড়ে তাহলে তো মানে বিরাট ক্ষতি হয়ে যাবে। ওই জন্য বাংকার গুলো তৈরি করা হচ্ছে। বাংকার হয়ে গেছে অনেকদিনই, সেটা আমিও প্রকাশ করিনি। এখন সরকার থেকে যখন বলেছে তাই আমি প্রকাশ করলাম। বাংকার টাঙ্কার সব অনেকদিন আগে একবার বলেছিলেন, অজিত দোভাল গোপনে কলকাতা এসেছিলেন, এসে সীমান্ত অঞ্চলে গেছিলেন, অনেকদিন আগে বলেছিল।
এবং সেখানে বাংকার গুলো তৈরি হচ্ছে। এটা বলেছিলাম এর থেকে 6 মাস আগে বোধহয়। সেগুলো সব রেডি হয়ে গেছে, অস্ত্র শস্ত্র পৌঁছে গেছে। এবং আপনি খুব অবাক হবেন না যদি না কোনোদিনও দেখেন যে ভারতের কমান্ডো গিয়ে ইউনূসকে তুলে নিয়ে চলে এসছে। খুব একটা অবাক হবেন না, পরিস্থিতি এরকম জায়গায় দিতে পারে। কারণ ভারত ডেসপারেট হয়ে গেছে। এই রোজকার চিক 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 আর এই ভারত বিরোধিতা অমুক তমুক এ আর সহ্য করবে না। মারো, মেরে খতম করে দেবো। পাকিস্তানকেও খতম করবে, বাংলাদেশকেও খতম করবে, মানে যতটুকু পারা যায় এই হবে। মানে বাংলাদেশের পরিস্থিতি সর্বাঙ্গীন খুব খারাপ, এটুকু বলতে পারি। তরুণদা, বাংলাদেশের কিন্তু ভারতের যে ধরনের প্রস্তুতি, ওইখানে 3টা নতুন করে সেনা ঘাঁটি তারা তৈরি করেছে এবং আরো আরো অনেক বিমান বাহিনী, নানা ধরনের প্রস্তুতির কথা তো আমরা শুনছি, কিন্তু বাংলাদেশের কোন ধরনের প্রস্তুতির তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যে বাংলাদেশও এই ধরনের কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা, বা আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমাদের মনে হচ্ছে যে ভারত মনে হচ্ছে যে যা করছে এটা আগ বাড়িয়ে করছে। আমাদের আছে আপনাদের কাছে? না, আপনাদের কোনো তথ্য আমাদের কাছে নেই। কারণ আপনাদের তথ্য যতটুকু আমরা শুনেছি, একজন আর্মি অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল যে কতক্ষণ যুঝতে পারবে, তিনি বলেছিলেন 7 থেকে 8 ঘন্টা। এবং কেন বলে, ওরা পৌঁছতে যা দেরি হবে আর আমাদের পালাবার যা সময় লাগবে। আমাদের আজ পর্যন্ত কোনো এডি সিস্টেম হয়েছে? 4টে এডি সিস্টেম বসালে সারা বাংলাদেশ বাঁচবে? আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড জুড়ে আমাদের সমস্ত এডি সিস্টেম বসানো হয়ে গেছে। এখন যদি আপনি যদি ওখান দিয়ে কোনো ড্রোনের টার্কির ড্রোন মারেন, পাকিস্তান যে এত মেরেছিল, 5000 মেরেছিল একসঙ্গে, 5000 একসঙ্গে, একটাও ভারতের মাটিতে পড়েছিল? এই যে রাফাল বলে, রাফাল নাকি 5টা না 6টা, রোজই একটা করে বেড়ে যায়, এখন নাকি 8টা হয়েছে। একটা তো ভগ্নাংশ দেখাতে পারলাম। আমরা পাকিস্তানকে মেরেছি, তার ছবি আমরা প্রকাশ করে দিয়েছিলাম মিডিয়ার সামনে, প্রেস কনফারেন্স করে। এখন বাংলাদেশের প্রস্তুতি রাখার কোনো জায়গা নেই। তরুণদা, লালমনিরহাটে বাংলাদেশের যে বিমান ঘাঁটিটার কথা আমরা শুনেছি, আমরা জানি না আসলে ওটা আদৌ তৈরি হচ্ছে কিনা, কিন্তু ভারতের তরফ থেকে এই নিয়ে কিন্তু এর আগেও আমরা আপত্তির কথা শুনেছি। এটা এই বিমান ঘাঁটিটাকে নিয়ে কি ভারত খুব বেশি উদ্বিগ্ন? এর জন্যই কি এত প্রস্তুতি কিনা? আপনার কি সন্দেহ? অবশ্যই 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 উদ্বিগ্ন। আমার বর্ডার থেকে 200 কিলোমিটারের মধ্যে যদি একটা যুদ্ধ বিমান ঘাঁটি হয়, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি হয়েছিল, তখন তো অখণ্ড ভারত ছিল, তারপর থেকে তো পরিত্যক্ত ছিল, সেটাকে নতুন করে তৈরি করা, বাংকার তৈরি করা, আমাদের এখান থেকে যারা ইন্টেলিজেন্স অফিসার গেছিলেন তারা তো পুরো ছবি সমেত দিয়ে দিয়েছেন। সেই তো 277 পৃষ্ঠার যে ডকুমেন্ট এবং ছবি, পুরো ছবি সমেত দিয়ে দিয়েছেন। সেই তো 277 পৃষ্ঠার যে ডকুমেন্ট এবং ছবি, সেটাই তো খলিলুর রহমানের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যে এর উত্তর দিন। খলিলুর রহমান একটাই কথা বলেছেন, উই আর সরি, উই আর ভেরি ভেরি সরি। শুধু মাফ করে দিন বলাটা বাকি আছে। জি তরুণদা, মধ্যযুগ নাই, এখন আধুনিক যুগ। স্বপ্ন না, তাতেও মানুষ কালো চশমা পরে রয়েছে। সামনে যে আপনি এটা কমেন্টটা রেখে দিয়েছেন না, ভারত কিছুই করবে না,
হ্যাঁ এই ঘোরের মধ্যে মানুষ না করবে না, এই যে শুনেন, করবে না যেটা বলছেন, আমি তো প্রথমে বলছি আমার করবে না, আমার ভারত আমার আমার শেষ করতে দিন একটুখানি। এই যে করবে না বলছে এরা, তার বাড়ির সামনে যদি এখন চোর ডাকাতের উৎপাত হয়, তার বাড়ির বাইরে পাঁচিল সে দেবে না? আমাকে সিম্পল কথা বলুন, সে 4টে কোণে 4টে সিসি ক্যামেরা লাগাবে না? কারণ তার নিজস্ব সুরক্ষার ব্যাপার। আর এখন ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে, যদি ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত আসে বা ভারত মনে করে আঘাত আসতে পারে, তাহলে সেটা একটা ওয়ারের মতো পড়বে। আর দিল্লি ব্লাস্টের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সম্পূর্ণ স্থাপিত হয়ে গেছে, সেটাও খলিলুর রহমানকে দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি বলুন আমাকে, আমার দেশের মাটিতে ঢুকে আমার এখানে বিস্ফোরণ ঘটাচ্ছে, যেটা পাকিস্তান করতো সেই একটা এখন বাংলাদেশ করছে, তাহলে পাকিস্তান আর বাংলাদেশকে আলাদা করে দেখতে হবে। তারপরে কি করছে ইউনূস সরকার, যারা শত্রু, পাকিস্তানকে নিয়ে আসছে, টার্কিকে নিয়ে আসছে। মুসলিমরা এমন একটা জাতি, যারা, আমি সবাইকে বলছি না, এই ধরুন টার্কি এত বড় ভূমিকম্প হলো, সব তো বহু হাজার হাজার মারা গেছে। প্রথম সবার আগে ত্রাণ পাঠিয়েছিল কে? ভারতবর্ষ। স্নিফার ডগ থেকে ডাক্তার, ওষুধ, তাঁবু, উদ্ধার কর্মী, এনডিআরএফ, সেনা, কি বাকি রাখেনি। কিন্তু পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো ভারতের, তখন টার্কি কিন্তু প্রথম ড্রোনটা দিল হচ্ছে ড্রোনটা দিল হচ্ছে পাকিস্তানকে। ভারতের কাজ করে, কিন্তু শত্রু যদি হয়ে যাও তাহলে আর বিশ্বাস করবে না। সেই টার্কিকেও আপনারা ডেকে এনেছেন, বাকি কি রেখেছেন বলুন? তারপরেও লিখছেন যে ভারত কিছু করবে না। স্বপ্নে বিরিয়ানি রান্না হচ্ছে তো, ডালো ঘি ডালো, এরম ব্যাপার আর কি। বলুন। জি তরুণদা, আমরা শেষের দিকে চলে আসছি আলোচনার। সাম্প্রতিক ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ 3 দিনের সফরে এলেন এবং উষ্ণ সময় পার করলেন। সেখানে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রীর হাতে ভারতীয় বার্তা। এই ধরনের কথাবার্তা শুনলে কি ধরনের বার্তা থাকতে পারে ভারতীয় ওনার কাছে, এবং এর লজিকটা যদি আপনার মতো করে একটু সংক্ষেপে আলোচনা করেন। 1971 সালে যখন ভারত বাংলাদেশ স্বাধীন করে দিল, সেই সময়তে আপনারা মনে রাখতে পারে, ভারত কিন্তু প্রথম স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি কে দিয়েছিল? ভুটানকে দিয়ে দিয়েছিল। কারণ ভারত যুদ্ধ করে স্বাধীন করছে, ভারতকে আবার স্বীকৃতি দিবে, সেটা ভারত করেনি। ভুটান হচ্ছে চিরকালীন আমাদের একটা বন্ধু রাষ্ট্র, ছোট হলেও বন্ধু রাষ্ট্র। তাকে দিয়ে যে মেসেজটা পাঠানোর দরকার ছিল, সেই মেসেজটা পাঠানো হয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত ভিডিও করেছি। এবং আপনি কি বিশ্বাস করেন, একজন প্রধানমন্ত্রী 2টো MOU সাইন করার জন্য তিনি বাংলাদেশে আসবেন? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো চুক্তি নয়। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করতে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আসছে, এটা বিশ্বাসযোগ্য? তার ডেপুটি আসতে পারে, তাদের সেক্রেটারিয়েটের কেউ আসতে পারে। সেখান থেকেই বোঝা যাচ্ছে, দিয়ে 4 ডটগুলো মেলান না, ডটগুলো মেলালেই তো বেরিয়ে যাবে যে একটা প্রাইম মিনিস্টার কখন আসে। রাষ্ট্র ছোট হোক, আপনার রাষ্ট্র ছোট, কিন্তু রাষ্ট্রের সম্মানটা তো রয়েছে।
শেখ হাসিনা ছোট দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু শেখ হাসিনা যেখানে গেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে উনি কিন্তু সম্মানিত হয়েছেন, ওনাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। সব থেকে ছোট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও কিন্তু সেই সমান গুরুত্ব পায় বিদেশের কাছে। ভুটানের প্রধানমন্ত্রী এমনি এমনি চলে গেলে দুটো এমইউ সাইন করতে, আর যে এমইউ দুটো সাইন হয়েছে, একটা হচ্ছে জলপ্রবাহ চুক্তি, আপনারা কতটা জানেন আমি জানি না, জলপ্রবাহ চুক্তি, আর একটা হচ্ছে বিদ্যুৎ চুক্তি। তো বলেছে জলপ্রবাহ চুক্তি আর বিদ্যুৎ চুক্তি দুটোই তো ভারতের জমির ওপর দিয়ে যাবে, আমি এমইউ সাইন করে দিচ্ছি, কিন্তু এমইউ এর কোনো মানে অস্তিত্ব থাকবে না, বাস্তবায়ন হবে না, কারণ ভারত তার জমি ব্যবহার করতে হবে। আপনি কি করে বিদ্যুৎ আনবেন? জলপ্রবাহ বন্ধ করে দেবে, আপনি কি করে আনবেন? বাস্তবে হতে হবে তো জিনিসটা। ওদিকে লাল কার্পেট টার্পেট বিছিয়ে তাকে একেবারে সাদর সম্ভাষণ করে নিয়ে এলেন, যেন বিরাট কিছু একটা উনি জয় করে ফেলেছেন। আদৌ জয় নয়, আসলে হচ্ছে ওরা পরাজয়। উনি ভেতরে ভেতরে ভয় পেয়েছেন, ভয়টাকে চাপার জন্য এখন উনি নানান রকম ভুল বোঝানোর পথ ধরেছেন মানে দেশবাসী। তবে আমি এখন আগেও বলেছি, এখনো বলছি, ইউনূস থাকবে না। ইউনূসের শেষ পরিণতি অত্যন্ত করুণ হবে, আমি আজকেও বলে দিচ্ছি আপনাদের, এবং সেটা খুব শীঘ্র হবে।